ভারতের 18তম লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ। 7 দফায় দেশটির প্রায় 97 কোটি ভোটার দেশের বিভিন্ন প্রান্তে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ফলে নির্বাচন হতে চলেছে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচন। ভারতের যে 3 রাজ্যে 7 দফায় ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। ফল ঘোষণা করা হবে আগামী 4 জুন। শুক্রবারের ভোটকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফায় আগামীকাল 19 এপ্রিল 102টি আসনে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সারা দেশে 3 ধাপে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ও রাজ্য পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে। এছাড়া নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী এবার ভারতে নথিভুক্ত ভোটারের সংখ্যা 96 কোটি 88 লাখ। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 47 কোটি 10 লাখ আর পুরুষ ভোটার 49 কোটি 70 লাখ। 48,000 ট্রান্সজেন্ডার ভোটার ছাড়াও এবার শতবর্ষী ভোটারের সংখ্যা 2 লাখেরও বেশি। একই সঙ্গে 85 বছরের বেশি ভোটদাতার সংখ্যা প্রায় 82 লাখ। ভারত জুড়ে এবার 2,666টি নথিভুক্ত রাজনৈতিক দল লোকসভায় ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বহুজন সমাজবাদী পার্টির মতো জাতীয় রাজনৈতিক দল যেমন রয়েছে, তেমনি মমতা তৃণমূল, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের মতো শক্তিশালী প্রাদেশিক দলও রয়েছে। ভারতের যে 3 রাজ্যে 7 দফায় ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গে অন্যতম। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রথম দফা ভোটের তালিকায় আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এছাড়া উত্তরপ্রদেশ ও বিহারেও 7 দফায় ভোট হবে এবারের নির্বাচনে। সেই হিসেবে 19 এপ্রিল প্রথম দফায় উত্তরপ্রদেশের 8 আসন ও বিহারের 4 আসনে ভোট নেওয়া হবে। তবে মহারাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ লোকসভা আসনের রাজ্য হলেও সেখানে ভোট নেওয়া হচ্ছে 5 দফায়। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর 39 আসনের সবকটিতে ভোট হয়ে যাচ্ছে প্রথম দফাতেই। এরপর রয়েছে বিজেপি শাসিত রাজস্থান, সেখানে 25 আসনের অর্ধেক অর্থাৎ 12টি আসনে এদিন নির্বাচন হবে। ভোট হবে পূর্ব ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা। এছাড়া উত্তর পূর্ব ভারতের সংঘাত বিধ্বস্ত মণিপুরের 2টি আসনেই ভোট হবে আগামীকাল। ওই রাজ্যের একাধিক গোষ্ঠী ও সংগঠন ভোট বর্জনের ডাক দিয়েছে। আসামের 5 আসন ডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও শোনিতপুরে ভোট হবে আগামীকাল। শারমিন শ্রাবণী, 71। জাতীয় নির্বাচনের 2 দিন আগে বুধবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। এতে নাগরিকদের বিনামূল্যে সিলিন্ডার গ্যাস ও 5 কেজি রেশন সরবরাহ সহ বিভিন্ন ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুক্রবার প্রথম দফায় ভারতের 101টি আসনে ভোট গ্রহণ হবে। তার এক বুধবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তথা কেন্দ্রের বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র তৃণমূল ভবন থেকে সংবাদ সম্মেলন করে দলের 10টি প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। তবে এটাকে প্রথাগত ইশতেহার বলতে চাইছে না তৃণমূল। নির্বাচনী ইশতেহারকে বলা হচ্ছে দিদির শপথ। দর্শক, যেমনটি শুনছিলাম যে আগামীকালই ভারতের লোকসভা নির্বাচন হচ্ছে, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সংবাদ প্রতিদিনের দিল্লি ব্যুরো প্রধান নন্দিতা চট্টোপাধ্যায় রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 বিশ্বযোগে। প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাই যে এত বড় একটি নির্বাচন এবং নির্বাচনের প্রস্তুতি আছে, নিরাপত্তার বিষয় আছে, সব মিলিয়ে কিভাবে আসলে সমন্বয় করা হচ্ছে? দেখুন, আগামীকাল তো বিপুল সংখ্যক আসনে ভোট, 102টি আসনের ভোট এবং 21টা রাজ্যের মধ্যে সিট আছে। তার মধ্যে আমার নিজের রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে। তো এই ভোট এবারে যে কালকের ভোটে আপনার একাধিক মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আছে। তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি আছেন, সর্বানন্দ সোনোয়াল আছেন, আরো অনেকে আছেন।
তো স্বাভাবিকভাবেই এবারে আপনি হয়তো জানেন যে আমাদের শাসক দল বিজেপি তারা 400 পার আসনের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং তারা নিজেরা চাইছেন যে নিজেরা যাতে 370 সংখ্যক আসন নিজেদের জন্য দাবি করছেন। তাই এই প্রথম পর্বের ভোট তাদের জন্য যেমন একদিকে ইম্পর্টেন্ট যে যত বেশি সংখ্যক আসন এখানে প্রথম দফাতেই তুলে নেওয়া যায়, এবং তার সঙ্গে বিরোধীরাও নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে চেষ্টা করছে যাতে তাদের ঘরে সর্বোচ্চ আসন ওঠে। তো সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই বলতে পারেন, কারণ প্রথম দফার ভোটে যেহেতু শতাধিক আসন রয়েছে, স্বাভাবিকভাবেই সব রাজনৈতিক দল চাইবে যে এই ভোট মানে প্রথম দফার ভোটা থেকে নিজেদের হাওয়াটা তুলতে। দীর্ঘদিন ধরে আমাদের নির্বাচন চলবে, 83 দিন ধরে নির্বাচন চলবে, 4 জুন রেজাল্ট। তো স্বাভাবিকভাবেই এই যে একটা হাওয়া তোলা নিজের পক্ষে, এইটাই হলো অর্থাৎ প্রথম দফার ভোটটাকে খুব গুরুত্ব সহকারে নিতে চায় প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এদিকেই এগিয়ে থাকার একটি আভাস দিচ্ছে। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে বেশিরভাগ জরিপে বলা হচ্ছে এবং যে তৃতীয়বারের মতো আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন ক্ষমতাসীন বিজেপি এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। সেক্ষেত্রে যে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব আসলে কি ধরনের হুমকির মধ্যে পড়তে যাচ্ছে? দেখুন, তাদের অস্তিত্ব সংকট তৈরি হবে না বলে ক্ষমতায় যেই আসুক, কারণ আমাদের বহুদলীয় সংস্থা ভারতবর্ষে, তো সেখানে তাদের মানে অস্তিত্বের সংকট কিছু হবে না। কারণ আঞ্চলিক দলগুলো আমরা অতীতেও দেখেছি বিভিন্ন রাজ্য নির্বাচনে তারা কিন্তু বিজেপিকে রীতিমতো টক্কর দিতে সক্ষম। সে আপনি অন্য বিরোধী শাসিত রাজ্যগুলো দেখলে, যেমন দক্ষিণের রাজ্যগুলি, আমাদের নিজের রাজ্য পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানে রয়েছে, বা অন্য অন্য রাজ্যের ক্ষেত্রে কংগ্রেসও ইদানিংকালে বিগত বিধানসভা ভোটে কিছু রাজ্য দখল করতে সক্ষম হয়েছে। ওই জন্য তাদের কোনো অস্তিত্বের সংকট নেই। কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেস তারা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে বিজেপির সঙ্গে মোকাবেলার জন্য যে তৈরি রয়েছে এটা বলা সম্ভব নয়। তারা কিন্তু পুরোপুরি বিজেপিকে মোকাবেলা বলছিলেন যে এখনো পর্যন্ত প্রধান বিরোধী দল কে হবে সেটি আসলে বলা যাচ্ছে না। মণিপুর নিয়ে একটু প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে যখন সংঘাত হয় 1.5 বছরও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাননি, কোনো প্রচারণায় অংশ নেননি এবং অনেক ছোটখাটো দলও কিন্তু সেই ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। মণিপুর পরিস্থিতির ভোটটা আসলে কিভাবে দেখছেন? দেখুন, পরিস্থিতি খুবই জটিল, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেখানে যে ভীষণ পরিমাণে, হ্যাঁ অবশ্যই একটা সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভটা যে পুরোপুরিভাবে ব্যালট বক্সে ট্রান্সফার হবে এটাও কিন্তু নিশ্চিত নয়। মানে মানুষ যে মোদি যাননি বলে বিজেপিকে ভোট দেবে না এটাও যেমন ভাবা যায়, মানে এটা মানে সরাসরি এই হিসাবটা করাটাও মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আবার বিজেপিকে করতে হবে ধরের উপর আস্থা রেখে। মোট কথা বলতে পারেন ওটা বিজেপির জন্য একটা যেমন ব্যাটেল গ্রাউন্ড, তেমনি বিরোধীদের জন্য ওটা কিন্তু ওই সুযোগটাকে কাজে লাগিয়ে ভোট বাক্সটাকে নিজেদের ইয়েতে ট্রান্সফার করা, তাদের জন্য কিন্তু এটা আপনার যথেষ্ট চ্যালেঞ্জ। অর্থাৎ আপনার কথার সূত্র ধরে বলতে চাচ্ছি যে অন্যান্য রাজ্যের তুলনায় এবারের মণিপুরের লোকসভা নির্বাচনের যে 2টি আসন আছেন সেখানে কিন্তু সব দলগুলোর জন্য আলাদা একটি চ্যালেঞ্জ তৈরি করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নন্দিতা চট্টোপাধ্যায় রায়, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে বলছিলেন আগামীকালের যে ভারতের নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা এবং সবশেষ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের যে চিন্তাভাবনা আস্থা সেই খবর। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে ব্যাপারে ইসরায়েল নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় তাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানালেও ইরানে হামলার সিদ্ধান্তে এখনো অনড় তেল আবিব। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে বুধবার ইসরায়েল সফর করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়ারবক। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল নিজেরাই নিজেদের সুরক্ষার সিদ্ধান্ত নেবে। আমি মনে করি ইসরায়েলকে রক্ষায় বন্ধু দেশগুলো আমাদের পাশে থাকবে, শুধু কথায় নয় কাজেই সেই প্রমাণ দেবে। তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে, তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। ইসরায়েল নিজেদের সুরক্ষায় সবকিছু করবে। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে বুধবার আবারও বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠকে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার সদস্যরা একমত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।
এদিকে ইরানের সেনাবাহিনী দিবসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। দেশটির বিমান বাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকেও এই প্রস্তুতির কথা বলা হয়েছে। আমাদের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো ধরনের হামলার কঠোর জবাব দেয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট G7 ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞাগুলো বিবেচনা করার পরিকল্পনা নিয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরান ইসরায়েলের যুদ্ধের মঞ্চ হবে না জর্ডান, মঙ্গলবার এই কথা বলেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। তিনি আরও বলেন, অন্য সবকিছুর আগে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে জর্ডান বদ্ধপরিকর। ইসরায়েলকে হামলা থেকে রক্ষার চেয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষাই এখন জর্ডানের উদ্দেশ্য। এর আগে ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমা পৌঁছানোর আগে ধ্বংস করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের জর্ডানের সামরিক বাহিনী। পরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে জর্ডানের নাগরিকরা। চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে ৫৬ ফিলিস্তিনি। এ সময় আহত হয় আরও অন্তত ৮৯ জন। এ নিয়ে ৬ মাসের বেশি সময় ধরে চলা গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে ৩৩,৮৯৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ৭৬,৬০০ জনেরও বেশি। নিহতদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আলোচনার অবস্থা নাজুক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তবে যুদ্ধবিরতিতে সব বাধা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বন্দি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শক দিচ্ছে ইসরায়েলি সেনারা, আর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনি নারীদের উপর। এমনকি কুকুর দিয়ে আক্রমণ করিয়ে ক্ষতবিক্ষত করা হচ্ছে শিশুসহ নিরীহ বাসিন্দাদের শরীর। পর্যাপ্ত খাবার পানীয় দেওয়া হচ্ছে না তাদের। সম্প্রতি এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত। যুদ্ধের শুরুতে দখলদারদের শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পরিকল্পনা থাকলেও বর্তমানে এতে জড়িয়েছে ইরান সহ আরও অনেক দেশ। তাই পাল্টা জবাবে নিরীহ গাজাবাসীর উপর হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলি সেনাদের হাতে যৌন সহিংসতার শিকার হচ্ছেন বন্দীরা। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। তবে বেশিরভাগেরই অভিযোগ তাদের সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে ইসরায়েলি সেনারা। বিশেষ করে বন্দিশালায় পুরুষদের বৈদ্যুতিক শক দেওয়া হয়, আর নারীদের সংবেদনশীল স্থানে ছেটানো হয় মরিচের গুঁড়া। পাশাপাশি কুকুর দিয়ে আক্রমণও করানো হয় তাদের। এমনকি তাদের পর্যাপ্ত খাবার পানীয় দেয়া হয়নি। এমন পরিস্থিতিতে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ঋতু সাহা, ৭১। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে সংস্থাটি নিরাপত্তা পরিষদে ভোট হতে যাচ্ছে। ১৫ সদস্যের কাউন্সিলে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার দিকে এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনীতিকরা। বিশ্লেষকরা বলছেন, এই ভোটে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেবে, কেননা এই ভোট পাশ হলে তা ফিলিস্তিনকে কার্যকরভাবে একটি রাষ্ট্রের স্বীকৃতি দেবে। কূটনীতিকরা বলেছেন, একটি খসড়া প্রস্তাবে ১৯৩ সদস্যদের জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। খসড়া রেজুলেশনটি উপস্থাপন করেছিল কাউন্সিলের সদস্য দেশ আলজেরিয়া। লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন ইসরায়েলের আঘাত এনেছে। এতে ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় গ্যালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আরামশি গ্রামে হামলা হয়। হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে এমন একটি ভবন লক্ষ্য করে তারা হামলা চালায়। হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে। একদিন আগে ইসরায়েলের হামলায় ২ কমান্ডার সহ ৩ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 17 জন নিহত হয়েছে। বুধবারের হামলায় আরও 60 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেন, এই হামলায় একটি 4তলা ভবন, একটি হাসপাতাল, একটি শিক্ষামূলক স্থাপনা ও একাধিক প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আঞ্চলিক গভর্নর দাবি করেছেন, রাশিয়া 3টি স্কান্দার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।